হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে মঙ্গলবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। ইতিমধ্যে স্নান, পুজো, জামা কাপড় মেলা সমস্তটাই হয়ে গেছে। আর এইদিকে এসে একটা গ্যাসের আগে আমাদের চাটা বসিয়ে দিয়েছি, সাথে তোজোকে তো কর্নফ্লেক্স দেবো, তার জন্য কিন্তু দুধটাও জাল দিতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, তোজোর জন্য তো কর্নফ্লেক্স নেবো, তবে দুষ্টুকে হরলিক্সই দেবো। ও যেহেতু টিফিনটা করে আমাদের সাথেই, তাই ওর জন্য আমি কমপ্লেনটাই রাখি, ওকে আর কর্নফ্লেক্সটা দিই না। যদিও বা সেটা খায়, সেটা কিছুক্ষণ পরে। তো তিনজনের জন্য, দুষ্টুর জন্য হরলিক্স, আমাদের দুজনের জন্য চা নিয়ে নিয়েছি, আর তোজোর জন্য এদিকে কিন্তু কর্নফ্লেক্সটাও দিয়ে দিচ্ছি। দুধটা জাল দিয়ে দিয়েছি। আর আজকে জানো তো, দুধটা জাল দিতে গিয়ে কি একটা কাজ করতে গিয়ে হঠাৎ এসে দেখি দুধটা উতলে পড়ে গেছে। মাঝে মধ্যে না এরকম অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, চারিদিকের কাজগুলো একার হাতেই করে নিতে হয়। তো তখন এরকম মাঝে মাঝে সম্মুখীন হই। আজকে আরও একটা খারাপ কিছু ঘটেছে, সেটা তোমাদের ভিডিওর সাথে শেয়ার করব। তো তার আগে এদিকে দেখো, তোজোর জন্য টিফিনটাও বসিয়ে নিয়েছি, ওইদিকে চাটা খেয়ে সোজা চলে এসেছি। আজকে ওকে যেহেতু ম্যাগি দেবো, সে কারণে যখন চাটা নিয়ে যায় তার আগে কিন্তু ম্যাগিটা আমি গরম জলে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে গেছি। মানে আগে গরম জল করে একটা বাটির মধ্যে ম্যাগিটা দিয়ে ঢাকা চাপা দিয়ে যাই, তাতে না খুব সুন্দর ম্যাগিটা সিদ্ধ হয়ে যায়। এই দেখো, এই বাটিটার মধ্যেই আমি ম্যাগিটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর ওদিকে একটু আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর তার সাথে কিন্তু ম্যাগিটা দিয়ে ম্যাগি মশলাটাও দিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি ডিম দিই, তবে আজকে ডিমটা এইভাবে দেবো না। আজকে ডিমটা ওকে সিদ্ধ দেবো, যেটা ওদের মিনি যে টিফিনটা হয় সেটার মধ্যে ও খেয়ে নেবে। আর এর সাথে একটু শশা দিয়ে দেবো, কারণ যা গরম পড়েছে এখন কিন্তু শশা, টক দই, আমের টক এগুলোই একমাত্র ভরসা। আর এগুলো খেলে শরীরটা অনেকটাই ঠান্ডা থাকে। আমি তো টক দই খেতে ভীষণ পছন্দ করি। আমাদের বাড়িতে 500 টক দই মানে কিভাবে যে শেষ হয়ে যায় সেটা নিজেও জানি না। ওইদিকে দেখো, আমি কিন্তু ওইদিকে ম্যাগিটা দিয়ে দিয়েছি তোজোকে, আর তার সাথে একটা ডিম সিদ্ধ দিয়েছি, যেটা ওর বললামই মিনি ব্রেকে খেয়ে নেবে, আর তার সাথে দিয়ে দিয়েছি শশা। তো এরকমই আজকে টিফিনটা দিয়েছি। আর টিফিনটা গুছিয়ে দিলে ওর পাপার সাথে বেরিয়ে যাবে গাড়ির উদ্দেশ্যে, আর আমি তারপরে ঘরের কাজগুলো সেরে নেব। আমাকে রিয়া মণ্ডল কমেন্ট করেছিল, সে লিখেছিল, খুব ভালো লাগলো, তুমি রাতে কি স্কিন কেয়ার করো দেখিও। আর রাতে খাতে ঘুমানো মানেই ফোন দেখো অনেকটা রাত অবধি, নাকি ঘুমিয়ে পড়ো? আমাদের বাড়িতে একটা রুলস আছে জানো তো, রাত্রিবেলা আমরা যখনই বিছানায় উঠে পড়বো কেউ আমরা হাতে ফোন নিই না। আমি ফোনটা অফ করে, মানে নেট অফ করে সাইলেন্ট করে চার্জে বসিয়ে দিই, আর আমার হাজব্যান্ড ওই যে ক্যাবিনেটটা আছে ওর ওপরেই চার্জে দিয়ে দেয়, দুষ্টুও ফোন চার্জে দিয়ে দেয়। আমরা কিন্তু শোয়ার সময় কেউ ফোন দেখি না, বরঞ্চ আমরা শুয়ে শুয়ে সবাই মিলে গোপাল ভাঁড় বা এরকম ধরনের কার্টুন জাতীয় গল্প দেখি, আর সেটা দেখতে দেখতেই আমরা কিন্তু ঘুমিয়ে পড়ি। আর তুমি জানতে চেয়েছিলে আমার নাইটের স্কিন কেয়ার রুটিন। সত্যি কথা বলবো, আমি কিন্তু কোনো সময় স্কিন কেয়ার সেইভাবে একদমই করি না, যে পার্মানেন্টভাবে করতেই হবে, এইগুলো মাখতে হবে, সেরকম কোনো আমার ব্যাপার নেই। আমি বাইরে যদি কখনো বেরোই, কোনো একটু ময়শ্চারাইজার লাগিয়ে চলে যাই। বিশ্বাস করবে কিনা জানি না, এত গরমে এই রোদ্রের মধ্যে তোজোকে নিয়ে মাঠে যাই, আমি কিন্তু একটা সানস্ক্রিন পর্যন্ত মুখে লাগাই না। আমার মনে হয় কি ন্যাচারাল বিউটিটাই ঠিক আছে। আর স্কিনে তো আমার ভগবানের আশীর্বাদে কোনো রকম সমস্যা নেই, যার জন্য আমি কোনো স্কিন কেয়ার করি না। শুধু স্কিন কেয়ার বলতে গেলে আমি জলের পরিমাণটা বেশি খাই আর ফলটাও বেশি খাই। দেখবে যত আমরা জল বেশি খাবো আমাদের কিন্তু স্কিন গ্লোয়িং ওটা ন্যাচারালভাবেই হয়, আর সাথে কিন্তু ফ্রুটসেরও আমাদের ইম্পর্টেন্স রয়েছে। তো যার জন্য আমি তেল মশলাটা যেহেতু কম খাই, আমার আগাগোড়ায় কোনো পিম্পলের সমস্যা বা কিছুই ছিল না। তো যার জন্য আমি কিন্তু কোনো স্কিন কেয়ারই সেরকমভাবে করি না। শুধুমাত্র আমি মুখটা জল দিয়ে ধুই, কখনো কখনো মনে পড়লে একটু ফেস ওয়াশ দিই। যখন বাইরে থেকে আসি ধুলোবালি মনে হয় যে মুখের মধ্যে চিটচিট করছে, তখনই একমাত্র ফেস ওয়াশ ইউজ করি। তাছাড়া আমি কখনোই ফেস ওয়াশ ইউজই করি না, শুধু প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে নিই। তো যাই হোক, অনেকটাই গল্প হয়ে গেছে, আর গল্প করতে করতে কাজগুলো কিন্তু এগিয়ে নিয়েছি। ওদিকে বিছানাটা গোছানোর পরে কালকে থেকেই ভেবে রেখেছিলাম আজকে ঘরটা একটু ক্লিনিং করব। মানে ওই ডাস্টিং ক্লিনিংয়ের যে কাজটা থাকে সেটা তো প্রায় দিনই করতে হয়, আজকে একটু ধরে ধরে করব সেরকমই ইচ্ছে রয়েছে। কারণ কি বলতো, ওই ঘর বাড়ি ওলট পালট করার পরে একদমই এই ডাস্টিংয়ের কাজটা আমার এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। যেহেতু এতটাই গরম পড়েছে, রান্নাঘরের কাজটা আগে সারার ইচ্ছে থাকে, যদিও বা সারতে সারতে প্রায় 11:30 12টা বেজে যায়। আর এতটাই পরিমাণে রান্নাঘরে ঘাম হয় না, তারপরে এসে আর শরীরে কোনো এনার্জি থাকে না, তখন মানে চুপ করে বসে থাকি, বা তো যদি কোনো নোটস থাকে সেগুলো লিখে দেওয়ার চেষ্টা করি, অথবা কোনো যদি ভিডিওর কাজ থাকে সেগুলো করিনি। তো যাই হোক, ওইদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার যে টিভিটা রয়েছে সেটাকে ভালো করে মুছে নিয়েছি। সাথে এখন তো আমার এক্সট্রা করে অ্যাড হয়ে গেছে এই ওয়ার্ড্রপটা, তো ওয়ার্ড্রপটাকেও আমি একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর তার উপরে যে জিনিসগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু হালকা হাতে মুছে নিচ্ছি। আর ওয়ার্ড্রপটা আমি না খুব বেশি হিঞ্জি রাখার
মানে হিঞ্জি ফিঞ্জি কোনো সাজাবোই না, সেরকমই ঠিক করে রেখেছি। এই দুটো শোপিস আমি গিফট হিসেবে পেয়েছিলাম, যেটা আমি তুলে রেখেছিলাম কখনো কোনো কিছু যদি হয় সেখানে সাজাবো বলে। তো এখন যেহেতু ওয়ার্ড্রপটা হয়েছে তাই এর ওপরে কিন্তু আমি একটা ওই গণপতির মূর্তি সাজিয়েছি, আর তার সাথে একটা রাধাকৃষ্ণ রয়েছে, সেটা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। আমার মনে হয় এরকম সিম্পলিসিটি কিন্তু অনেকটাই ঘরের জন্য ভালো। তবে ইচ্ছে আছে জানো তো, ঘরে কিছুটা প্ল্যান্ট আনবো। মানে মানি প্ল্যান্টটাও অনেক দিন হয়েছে, মানি প্ল্যান্টগুলো নষ্ট হয়ে গেছে, তো মানি প্ল্যান্ট আনবো। আর তার সাথে ইচ্ছে আছে ঘরের জন্য একটা স্নেক প্ল্যান্ট কিনবো। তো দেখি, সেটা সময় সাপেক্ষ ব্যাপার, কবে কি করি। ইচ্ছে তো অনেক কিছুই থাকে, তো সেগুলো পূরণ করতেও অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো যাই হোক, ওইদিকে আমি কিন্তু ওয়ার্ড্রপটাও ক্লিনিং করে সোজা চলে এসেছি একদম ড্রেসিং টেবিলে। তো এখন ওয়ার্ড্রপটা হওয়াতে ড্রেসিং টেবিলটাও আমার অনেকটা হালকা হয়েছে, কারণ তোমরা আগে জানতেই আমার ড্রেসিং টেবিলটা কিন্তু খুব একটা বিজিয়েস্ট প্লেস ছিল, যেখানে কিনা আমার হাজবেন্ডের গাড়ির চাবি থেকে শুরু করে সমস্ত কিছুই থাকতো, যার জন্য কিন্তু আমার এই জায়গাটা ভীষণভাবে নোংরা হতো। আর এখন ওয়ার্ড্রপটা আসার পরে ওয়ার্ড্রপে যে ড্রয়ারটা থাকে সেটাই হাজবেন্ড বললো ওটা কিন্তু আমার পার্সোনাল, তো ওখানেই ও ওর সমস্ত জিনিসপত্র রাখে বলে আমার আর ড্রেসিং টেবিলটা খুব একটা নোংরা হয় না। তাই ড্রেসিং টেবিলটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি আর একটু অর্গানাইজও করে নিলাম। আমাকে মিতালিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, ভালো থেকো, ভালোবাসা নিও, তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো তোমার পরিবারকে নিয়ে, আর আমার ভিডিও প্রতিদিন এইভাবে দেখো, তাহলে আমার আরও ভালো লাগবে। আর পূজা কমেন্ট করেছে, সে লিখেছে খুব ভালো থেকো, তুমিও খুব ভালো থেকো দিদি, এইভাবেই আমার পাশে থেকো। আর হীরা আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে আমাদের এখানেও অনেক গরম পড়েছে দিদি, তুমি আমার কমেন্টটা পড়ে নিলে, শুনে খুব ভালো লাগলো দিদি, ভালোবাসা রইলো। তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আমি চেষ্টা করি প্রতিদিনের ভিডিওতে যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের কমেন্টগুলো পড়ে নেওয়ার। আর এদিকে দেখো, যেই সব মানে কসমেটিক্স বললাম না রয়েছে, আমি কিন্তু খুব একটা ইউজ করি না। মাঝে না ওই সেটাফিলের যে ময়শ্চারাইজার আর ক্লিনজারটা ওটা ইউজ করতাম, তবে ওইটা মাখার পরে মানে হঠাৎ করে যখন গরমটা পড়লো আমার মুখে না খুব মানে পিম্পল বলবো না, গোটা গোটা উঠেছিল, যার জন্য ওটা একদম টোটালি আমি অফ করে দিয়েছি। তো এখন সেরকমভাবে কিছু মাখিই না, মাখার সময় পেলেও আমি মাখার চেষ্টাই করি না। তো দেখো, কথা বলতে বলতে ড্রেসিং টেবিলটাকেও সুন্দরভাবে অর্গানাইজ করে গুছিয়ে নিলাম। জানো তো, আমার ঘরে এখন সেদিনকে বাবা এসেছিলো, বাবা এসে বলছে তোর ঘরটা এখন অনেকটাই সুন্দর লাগছে, তবে ড্রেসিং টেবিলটা ভীষণ বেমানান হয়ে গেছে। আসলে আমার ড্রেসিং টেবিলটা খুবই সুন্দর ছিল যখন আমাকে বিয়েতে দিয়েছিল, তবে আমাদের ঘরে না দুবার জল উঠেছিল, একবার বর্ষার সময় উঠেছিল আর একবারও ওরকম বর্ষার দিকে উঠেছিল, যার জন্য আমার ড্রেসিং টেবিলের যে পায়া থেকে শুরু করে নিচের ড্রয়ারগুলো পুরোটাই জলে নষ্ট হয়ে গেছে, আর এগুলো যেহেতু প্লাইয়ের ছিল সেক্ষেত্রে পুরোটা নষ্ট হয়ে গেছে। তবে ড্রেসিং টেবিলেরও একটা নেওয়ার ইচ্ছে আছে, জানি না কবে কি নিতে পারি। আমার তো ভীষণ ইচ্ছে আছে ইউটিউবে সেকেন্ড পেমেন্টটা পেয়ে আমি একটা ড্রেসিং টেবিল নেব, তো সেটা খুব তাড়াতাড়ি মানে বলতে পারো পুজোর আগেই নিয়ে নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, ওই ঘরটার সমস্ত ফার্নিচারগুলো মুছে এখন সোজা চলে এসেছি এই ঘরটা পরিষ্কার করে নিতে। আর এই ঘরটা এখন অনেকটাই আমাদের আটকে গেছে, যেমন দুটো আলমারি পাশাপাশি রয়েছে। আর এই জায়গাটায় জানো তো, যেখানটা আমার সোফাটা ছিল, এইখানে ভেবেছিলাম প্রথমে সোফাটা রাখবো, তবে সোফাটা রাখার পরে দেখলাম কি যে আমাদের সোফাটা যদি রাখি তাহলে এই যে ঘরের দরজাটা অনেকটাই আটকে যাচ্ছে, আর আমাদের হাঁটা চলার ক্ষেত্রেও অনেকটা অসুবিধে হয়ে যাচ্ছে। তো সোফাটা ভাবছি পিছনের ঘরে কোনো একটা সুন্দরভাবে জায়গা করে অর্গানাইজ করে রাখবো। তবে এখন আপাতত এরকম থাক, এখন আর ঘাটানাটা করছি না। তবে এই দিকে মানে আমার যেই আগে টিভি মানে বক্সগুলো যেটাই ছিল, যে ক্যাবিনেটটার ওপরে মানে যে টেবিলটার ওপরে, সেই টেবিলটা এখানে রেখে দিচ্ছি। তবে টেবিলটার কাজটা আমার নষ্ট হয়ে গেছে, একটা কাজ কিনে এটাকে আরও সুন্দর করে অর্গানাইজ করব। তবে ঘর বাড়িওগুলো বেশ ফাঁকা ফাঁকা লাগছে আর অর্গানাইজভাবে সুন্দরও দেখতে লাগছে, তাই না? আর এই ঘরের ক্লিনিংয়ের কাজটা কিন্তু আমি মোটামুটি 30 মিনিটের মধ্যে কমপ্লিট করে তারপরে রান্নাঘরে ঢুকবো। ওই যেহেতু হাজব্যান্ড বাজারে গেছে, সেই সুযোগে এই কাজগুলো করে নিচ্ছি। আর আজকে মঙ্গলবার, মানে আমাদের কিন্তু প্রায় এক সপ্তাহের মাছ আমাদের আজকে বাড়িতে চলে এসেছে, সেটাকেই আবার ধুয়ে ঠুয়ে সুন্দরভাবে গুছিয়ে ফ্রিজে রেখে দেবো। এরকমভাবে জানো তো, গরমের মধ্যে একটু যদি আমরা বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করে নিতে পারি, সেক্ষেত্রে প্রতিটা মানুষেরই অনেকটা সুবিধে হয়। আর আমার হাজব্যান্ড যেহেতু এই মাছ বাজারটা এখন দেখছি যে 2 সপ্তাহ ধরে করে দিচ্ছে এক সপ্তাহের জন্য, যার জন্য কিন্তু আমার অনেকটাই সুবিধে হয় যে পরের দিন কি রান্না বান্না করব সেই চিন্তা ভাবনাগুলো করে রাখতে। না হলে কি হতো বলো তো, যখনও বাজার করে আসতো তারপর আমাকে চিন্তা করতে হতো আজকে কি রান্না করব, তারপরে কাটাকুটির বিষয় থাকে। যদিও বা সবজি বাজারটা ও এখন টাটকাটাই আনে, এখন স্টোর করে রাখে না, তবুও বলেছি যতটা পারবে একটু স্টোর করে রাখবে, তাহলে আমার কাজের ক্ষেত্রে অনেকটাই সুবিধে হবে। আসলে কি বলতো, সবজিটা যেহেতু ও কাটাকুটি করে দেয়, তাই ও স্টোর করে রাখাটা পছন্দ করে না, বা আগের দিন যে কেটে কুটে রাখবে সেটাও পছন্দ করে না। তবে মাছটা গুছিয়ে রাখলে কি হয়, ওরও অনেকটা সুবিধে হয়,
শুধু তোজোকে দিয়ে সবজিটা ওখান থেকে নিয়ে চলে আসতে পারে। মাছ বাজারের জন্য আমাদের আরও একটু দূরে যেতে হয়। আর এদিকে দেখো 1 সপ্তাহের জন্য মাছ এনেছে, এদিকে পাবদা মাছ, পমপ্লেট মাছ, তার সাথে আজকে এনেছিল আর মাছ না ঠিক, এটা বোয়াল মাছ, বড় যেই বোয়ালটা হয় সেই বোয়ালটা। আর তার সাথে এনেছিল চিংড়ি মাছ। আমাদের চিংড়ি মাছটা থাকবেই, কারণ চিংড়ি মাছটা তোজো খেতে ভীষণ পছন্দ করে। সাথে জানো তো ও পমপ্লেট মাছ বা পাবদা মাছ এই মাছগুলো এখন দেখছি ভীষণ পছন্দ করছে। তো এইরকম ধরনের মাছ এনেছে আজকে। তবে বোয়াল মাছটা রান্না করবো, আর যেই মাছগুলো রান্না করবো না সেগুলো এরকম কন্টেনারে করে আমি কিন্তু ফ্রিজ আপ করে রাখবো। আর জানো তো এই কন্টেনারগুলো মানে এই টিফিন বক্সগুলো তোজো আর এখন ইউজ করে না, একটু প্রবলেম হয়ে গেছে, মানে মুখটা লুজ হয়ে গেছে বা খাওয়ার পড়ে যায়, সেই জন্য আর এই কন্টেনারগুলো ওকে দিই না। তবে এই কোল্ড কন্টেনারটা ভালো আছে, মাঝে মধ্যে দিই, না হলে না লাগলে এটা আমি ব্যবহার করে নিই। আজকে যেহেতু আমি ব্যবহার করছি, এগুলোর মধ্যে মাছগুলো ফ্রিজ আপ করে রেখে দেবো। তবে জানো তো মিশোতে খুব মানে দেখছিলাম আমি যেই ভেজিটেবল বক্সগুলো হয় সেগুলো অর্ডার করবো, ইচ্ছে আছে। সেগুলোর মধ্যে যেমন ভেজিটেবলও রাখতে পারবো, সাথে ফিশগুলোকেও কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো। তবে এই মুহূর্তে কিন্তু অগত্যা এই দিয়ে আমাকে কাজ চালাতে হচ্ছে। যখন ঘরের জিনিস রয়েছে তখন কেনার চিন্তাটা দুদিন পরে ভাবলেও চলবে। আর আমাকে মামুনির ব্লগ চ্যানেল থেকে মামুনি কমেন্ট করেছিল, সে আমাকে অনেক ভালোবাসা জানিয়েছে, তোমাকে অনেক ভালোবাসা মামুনি। আর সুমি আমাকে কমেন্ট করেছে, সে লিখেছো তোমার চপার বোর্ডটা লিঙ্ক দিও, নিশ্চয়ই আজকের ভিডিওর সাথে আমি লিঙ্কটা অ্যাড করে দেবো। আর ঝুম্পা কমেন্ট করেছো, সে লিখলো খুব ভালো লাগলো। সায়ন্তিকা লিখেছো দারুণ লাগলো ভিডিওটা, কিচেনটা সত্যিই খুব সুন্দর লাগছে, সাথে তোমার কথাগুলো। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিওটার সাথে থেকো, যাতে আমি আমার ইউটিউব চ্যানেলে একটু এগিয়ে যেতে পারি। আর ওই যে যেমনটা বললাম, মাছগুলোকে কিন্তু আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজ আপ করে রাখলাম। আর যেই মাছটা আজকে রান্না করব সেটাই কিন্তু এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এই বোয়াল মাছ যেহেতু ভীষণ ফাটে, তার জন্য না একটু তেলও মাখিয়ে নেব। তেল মাখিয়ে রাখলে জানো তো মাছগুলো একটু কম ফাটে। যদিও বা আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করি, কারণ যেহেতু তেল ছোটে, আর তারপরেও খেতে করে কিন্তু ঘর তো নোংরা হয়, সাথে কিন্তু অনেক সময় আমাদের চোখে, নাকে, মুখে, হাতেও তেল ফুটে যায়। যার জন্য এরকম ধরনের মাছ যখনই আমি রান্না করি না কেন, যেমন বোয়াল মাছ, আর মাছ অথবা ট্যাংরা মাছ, এগুলো আমি ঢাকা চাপা দিয়ে ভাজাটা করে নিই। আর এদিকে দেখো মাছগুলোকে আমি মাখিয়ে রেখে কিছুটা সময়ের জন্য রেখে দেবো। তার মধ্যে আমি একটু শাক করে নেবো। প্রথমেই দেখলে না বাজার থেকে আজকে শাক এনেছিল, তবে ওই শাকটার যে কী নাম আমি ঠিক জানি না। তবে এই শাকটা আমার গন্ধরাজ লেবু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর ওই শাকটা করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তার সাথে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে শাকটা ফোড়ন দিয়ে রান্না করে নেব। কিছু শাক আমি এরকম পেঁয়াজ রসুন দিয়ে করি, আবার কিছু শাক কিন্তু আমি নিরামিষভাবেও শুধু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করি, সেক্ষেত্রেও ভালো লাগে। এই শাকটা আমি কিন্তু নিরামিষের দিনও মাঝে মধ্যে শুধু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করি, আর খাওয়ার সময় একটু গন্ধরাজ লেবু দিয়ে খাই, সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখো এই যে শাকটা দিয়ে এখন নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেবো। আগের দিনের ভিডিওতে আমি অনেকেরই কমেন্ট পড়তে পারিনি, কারণ ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো আর অনেকের নামও নিতে পারিনি। সেক্ষেত্রে আমাকে রিয়া কমেন্ট করেছিলে। রিয়াকে আমি আগের দিন জিজ্ঞেস করেছিলাম তোমার শরীরে কি প্রবলেম হয়েছিল। তো রিয়া আমাকে লিখেছিল আমার সিস্ট ধরা পড়েছে, এখন ভালো আছি, তোমার ঘরের নিউ লুকটা খুব ভালো লাগলো, কিছুটা ঘর গোছানো শিখে নিলাম। দেখো আমি তো কাউকে শেখানোর জন্য কিছু করি না, তবে সত্যি কথা বলতে আমি নিজেও মনে করি আমাদের শেখার কোনো শেষ নেই আর শেখার কোনো বয়স নেই। আমরা চাইলে আমাদের থেকে ছোট মানুষদের থেকেও অনেক কিছু শিখতে পারি, আর বড় মানুষদের থেকে তো অবশ্যই শেখা যায়। শুধু শেখার মতন ইচ্ছেটা থাকলেই কিন্তু সমস্তটা হয়ে যায়। এই যে যখন আমি বিয়ে করে এই বাড়িতে আসি, তখন আমি কিন্তু কিছুই জানতাম না। প্রায় 1 বছর মানে ছেলে হওয়ার আগে পর্যন্ত আমি সংসারটা করে গেছি, তবে সংসার সম্পর্কে সেরকমই ধারণা পাইনি। তবে যবে থেকে আমার শাশুড়ি মা মারা গেছেন, তবে কিন্তু সংসারের চাপটা আমার ঘাড়ে ধীরে ধীরে অনেকটাই পড়ে গেছে। প্রথম দিকে প্রেশারটা ভীষণভাবে ছিল, যার জন্য আমার ভীষণ সমস্যা হতো। তার জন্য কিন্তু জানো তো আমাদের সংসারে ভীষণ পরিমাণে অশান্তি হতো, মিসআন্ডারস্ট্যান্ডিং হতো আমার হাজব্যান্ডের সাথে। যেহেতু ছেলের 3 মাস বয়স হতো, আর তারপরেও মাথার ওপর থেকে একটা ছাদ চলে যাওয়া মানে কিন্তু অনেকটাই আমাদের মানে কি বলবো, চারিদিকের মানুষের সমস্যার সাথে সংসারের সমস্যা তো আছেই। ধীরে ধীরে সেটাকে ওভারকাম করে এখন কিন্তু বলতে পারো আমি অনেকটাই কিছু পারি আর অনেক কিছু জানিও। তবে কি জানো তো, রান্নাবান্নাটা না আমি বিয়ের পর থেকেই করি, মানে বিয়ের 10 দিন পর থেকে আমি কিন্তু রান্নাঘরে ঢুকে গেছিলাম। রান্না করতে আমার ভীষণ ভালো লাগতো। আর বিয়ের আগে থেকে যেহেতু আমার শাশুড়ি মা অসুস্থ ছিলেন, তখন আমার হাজব্যান্ড রান্নাবান্না করে অফিসে যেত, আর তারপরে কিন্তু আমি সমস্ত রান্নাবান্নাটা ধরেছি, আর আমাকে হাতে ধরে রান্না শিখিয়েছিল কিন্তু আমার হাজব্যান্ড। তারপরে ধীরে ধীরে কিন্তু সমস্তটাই শিখে গেছি। আর তারপরে এখনকার দিনে আমাদের তো ইউটিউব রয়েছে, আমাদের সঙ্গী কোনো নতুনত্ব খেতে ইচ্ছা করলে আগে ইউটিউবে সার্চ করি। তবে হাতে খড়ি বলতে পারো আমার হাজব্যান্ড
শাশুড়ি আমাকে দিয়েছে রান্নাঘরে। তো তাকে তো মানে সবসময় তোমরা জানো আমি এই কথাটা বলি, আমার রান্নাঘরে হাতে করি ওর থেকে। আর ওই যে বললাম না একটা অঘটন ঘটে গেছে, দেখো আমি এইদিকে কিন্তু একটা ফ্লাওয়ার ভাস রেখেছিলাম যেটা দুষ্টু বানিয়ে দিয়েছিল কাচের। তো হঠাৎ করে বাইরে থেকে হাওয়াটা আসায় জানো তো ওই কাচের ফ্লাওয়ার ভাসটা পুরো ভেঙে পড়ে গেল। আর আমার এতটাই মন খারাপ লাগলো কি আর বলবো, দুষ্টু অনেকটাই কষ্ট করে বানিয়ে দিয়েছিল আর তারপরে এরকম করে হঠাৎ করে ভেঙে গেছে। আর তারপরে কাচের জিনিস, প্লাস্টিকের জিনিস হলে হয়তো হতো না, কাচ বলেই নষ্টটা হয়ে গেল। তবে কাচের জিনিস যে হাওয়াতে পড়ে যায় আমার কাছে মানে কি বলবো অদৃশ্য একটা ব্যাপার। তো সেটাকে কুড়িয়ে টুড়িয়ে আবারও রান্নায় হাত দিয়ে দিয়েছি। আজকে যেহেতু মাছটা রান্না করবো আর শাকটা করে নিয়েছি, এদিকে মাছের জন্য কিন্তু আমি আলু আর পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এই মাছটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তবে আমার হাজবেন্ড কিন্তু এই বোয়াল মাছটা প্লেন একদম পাতলা ঝোলই খেতে পছন্দ করে, বলে পেঁয়াজ রসুন দিয়ে যদি মাছটা রান্না করো মাছের যে অরিজিনাল স্বাদটা আছে সেটাই নষ্ট হয়ে যায়। তো আমি এদিকে আদা জিরে আর টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়েই কিন্তু কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেব। আমাকে আগের দিনের ব্লগে মিতালিদি কমেন্ট করেছিলে, দিদি লিখেছিলে খুব ভালো লাগলো তোমার রান্নাঘরের নতুন সাজ, দারুণ হয়েছে, খুব ভালো থেকো, ভালোবাসা নিও, তুমিও খুব ভালো থেকো। আর পায়েল আমাকে কমেন্ট করেছিল, সে লিখেছিল কিচেন মেকওভারটা নাইস হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর কি বলতো, রান্নাঘরটা যেহেতু আমাদের কাছে একটা মানে কি বলবো ভালোবাসার জায়গা, যেখানে আমরা মেয়েরা সারাটা দিনের অনেকটা সময় কাটাই, তো সেই জায়গাটাকে যদি একটু পরিপাটিভাবে গুছিয়ে রাখতে পারি আমাদের মেয়েদের কাছে কিন্তু অনেকটা সেটা ভালো লাগার জায়গা হয়ে যায়। আর কথা বলতে বলতে এদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, নামানোর আগে ওপর থেকে একটু ভাজা মশলা সরিয়ে নিয়েছি, এখানের মধ্যে একটু ধনে জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো ছিল সেটাই ছড়িয়ে নিয়েছি। আর তারপরে একটু সিদ্ধ দিয়েছিলাম, কারণ ফ্রিজে না বেশ কিছুদিন ধরে একটু পেঁপে আর উচ্ছে, মানে দুটো উচ্ছে আর একটা পেঁপে ছিল, অর্ধেক পেঁপে, তো দেখছি ওটা দুদিন ধরে শুকিয়ে যাচ্ছে, তাই ওটা তো আর ফেলে দেওয়া যাবে না, তাই একটু সিদ্ধ করে নিয়েছি। আর গরমকালে কিন্তু এরকম তিতো সিদ্ধ তীর্থ ভালোই লাগে। আর তার মধ্যে একটা আলু দিয়েছিলাম, তাই কাঁচা সর্ষের তেল দিয়ে আর একটা লঙ্কা সিদ্ধ দিয়েছিলাম, নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, এটাও আজকের মেনুর মধ্যেই থাকবে। আর জানো তো ওই লাইটটা ভীষণ প্রবলেম করছিল কালকে থেকে, তাই আমি খুলে আপাতত রেখে দিয়েছি। তো হাজব্যান্ড বলেছে ঠিক আছে আজকে আমি অফিস থেকে ফেরার পথে তোমার জন্য ওই যে চায়না ক্লিপগুলো হয় সেগুলো এনে দেবো, সেগুলো দিয়ে আমি ওটা ফিক্সড করে দেবো। এই দেখো হঠাৎ করে খুলে গেল, মানে এটা তুলেই রেখেছিলাম কারণ এই যে ডবল সাইড টেপে না একদমই লাইটটা থাকছে না। আর লাইটের সৌন্দর্যটাই কিন্তু আমার ঘরের আরও সুন্দর বাড়িয়ে দিয়েছে। ক্যামেরার ভিডিও থেকে শুরু করে ক্যামেরা কোয়ালিটি সমস্ত কিন্তু একটা লাইটের ওপর ডিপেন্ড করে, তাই ওইটাও আজকে রাত্রিবেলায় হাজব্যান্ড বলে যে ঠিক করে দেবে। আমাকে হাউস ওয়াইফ অফ ঝুমা চ্যানেল থেকে ঝুমা কমেন্ট করেছে, সে লিখেছে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ঝুমা। আর তুমি লিখেছো কন্টেনারগুলো খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এগুলো আমার কি বলতো খুব পছন্দের জিনিস, আর আমি এক একটা কন্টেনার কিন্তু অনেকটা বেছে বেছে দেখে আমি কিনেছি, যেহেতু আমি অনলাইনে কিনেছি তাই সমস্ত সাইট আমি দেখে বুঝে কিনেছি। আর এদিকে রান্নার পরে রান্নাঘরটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর তোমরা তো জানোই এটা আমি অনেক শখ করে এই রান্নাঘরটা করেছি, যার জন্য কিন্তু খাটনিটাও আমাকে এখন প্রতিদিন একটু বেশিই করতে হবে, যেটা কিনা শুধু কাউন্টার টপ আর গ্যাস ওভেন পরিষ্কার দিয়েই হয়ে যেত, তবে সেগুলো কিন্তু এখন আমাকে এই যে কাউন্টার টপের ওপরে যে র্যাকগুলো রেখেছি সেগুলোকেও পরিষ্কার করে নিতে হচ্ছে। আমাকে সুলাতা কমেন্ট করেছিল, লিখেছিল দারুণ লাগছে কিচেনটা দিদিভাই, আমার খুব ইচ্ছে জানো তো তোমার মতন ছোট্ট কিচেনটাকে সাজিয়ে নেবার। আর তুমি আমার কাছে কিন্তু চেয়েছিলে যে ডেসক্রিপশানে সব প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিতে, আমি কিন্তু সব প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিয়েছিলাম আগের দিনের ভিডিওতে, তবে আমার চপিং বোর্ডটার লিঙ্ক দিতে ভুলে গেছি, সেটা আজকের ভিডিওতে আমি অ্যাটাচ করে দেবো। আর এদিকে দেখো কথা বলতে বলতে গ্যাস কাউন্টার থেকে শুরু করে গ্যাস ওভেন সমস্তটাই পরিষ্কার করে নিয়েছি। আর তার আগে কিন্তু কাউন্টার টপের ওপরে যে র্যাকটা ছিল সেই র্যাকগুলোকেও একটু শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে রান্নাঘরের কাজটা সেরে আমি কিন্তু যাব জামা কাপড়গুলো গুছিয়ে নিতে। আর কি জানো তো এত দিন ধরে এত গরম পড়ছে, একটু তো বৃষ্টির দেখা নেই, মারাত্মক গরম। আর রান্নাঘরটা আমার না ভীষণ গরম, চারিদিকে এত লাইট জ্বলে, তার মধ্যে টিনের মানে চাল, তোমরা তো জানোই সেখানের গরমটা আরও বেশি আমার কাছে লাগছে। তো তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিতে পারলে আমার কাছে অনেকটাই নিশ্চিন্ত হওয়া যায়। আর যতই তাড়াতাড়ি করি না কেন সমস্ত কাজবাজ করে উঠতে উঠতে কিন্তু ঘর গোছানো থেকে শুরু করে রান্নাঘর গোছানো বা রান্নাবান্না সমস্তটাই একা হাতে করতে হয়, যেহেতু তার জন্য সময়টা তো লাগে। এই দেখুন এই কাজগুলোর সাথে সাথে প্রায় আমার কিন্তু 12টা মতন বেজেই গেছিলো।
আর আমার অনেক বন্ধুরা কিন্তু আমার এই রান্নাঘরটাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর এদিকে কথা বলতে বলতে গ্যাসের ওপরে সকালেই বললাম না আজকে দুধ একটু উতলে পড়েছিল, তো গ্যাসটা তুলে মোছার পরে দেখলে তো ওই ট্রের মধ্যে কিন্তু দুধ খানিকটা পড়েই ছিল। তো ট্রেটাকে ভালো করে মেজে নিচ্ছি, সাথে গ্যাস ওভেনের যে ঝিকগুলো আছে সেগুলোকেও ভালো করে মেজে জায়গা মতন রেখে দেবো। এগুলো আর এখন লাগাবো না, বিকেলবেলা যখন চাটা করবো তখনই এগুলো পরিষ্কার করে আবার গুছিয়ে রাখবো। সাথে সকালের যেই দুপুরে যে বাসনগুলো থাকবে সেগুলোকেও জায়গা মতন গুছিয়ে রাখবো। আসলে দেখবে হাতের কাজ যদি আমরা হাতেই করে নিতে পারি না, তাহলে ঘর বাড়ি সবসময় অর্গানাইজ থাকে আর সুন্দরভাবে গুছগাছও থাকে। আর এদিকে আমি যে বেসিনটা রয়েছে সেটাকেও সুন্দরভাবে মেজে নিচ্ছি। কি জানো তো, বেসিনটা প্রতিদিন কিন্তু আমি কাজ করার পরে পরিষ্কার করে নিই, তবুও এই যে এখন গরমকাল জলের দাগ যেখানেই হচ্ছে সেখানেই কিন্তু এরকম দাগ দাগ হয়ে যাচ্ছে, আর সেটা দেখতেও ভীষণভাবে বাজে লাগে। কখনো কখনো দেখি কি বাসনেও এরকম দাগ থাকে, তো সেটা দেখতেও খুবই খারাপ লাগে। আর রান্নাঘরের কাজ মিটিয়ে এখন কিন্তু সোজা চলে এসেছি। সকালে যে বাইরে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো একদম কি বলবো কাঠের মতন শুকনো হয়ে গেছে, তো সেগুলোকেই এখন ভালো করে জায়গা মতন গুছিয়ে রেখে দেবো। আর তারপরে আমি এবার গাঁঠা ধুয়ে নেবো, আর তারপরে অনেকটা সময় ফ্রি হয়ে যাব। তারপরেই বেশ কিছু কাজ থাকে, একটু রেস্ট নেওয়া থেকে শুরু করে বলতে পারো ভিডিওর বেশ কিছু কাজ থাকে সেগুলো করে নেওয়া, তখনই এই কাজগুলো করে নিই। আর এই দেখো জামা কাপড়গুলো এখন আমি ভাঁজ করে রেখে দেবো। আর কি জানো তো, এদিকে সোফাটা না থাকাতে এখন জামা কাপড় রাখতে আমার একটু অসুবিধা হয়েছে, তবে ওইদিকে একটা বক্স আছে, বক্সের মধ্যে কিছুটা জামা কাপড় রেখেছি। আর এদিকে 3খানা ড্রাম রয়েছে যার মধ্যে কিন্তু প্রচুর প্রচুর জামা কাপড়, দুটো আলমারি, তার মধ্যে এত ড্রাম, আবার ওয়ার্ড্রপ, তাও আমার জামা কাপড় রাখার জায়গায় আর ধরছে না জানো তো। আসলে কি বলতো, আমার শ্বশুরমশাই যে আলমারিটা সেটার মধ্যে কিন্তু প্রায় আমাদের কম্বলগুলোই থাকে, আর আমাদের বাড়িতে ভীষণ ইঁদুরের উৎপাত, তাই জন্য কম্বলগুলোকে ওখানেই ঢুকিয়ে রাখি। আর আমাদের বেশিরভাগ কম্বল বিয়েতে আমি প্রায় অনেক কটাই কম্বল পেয়েছি, সেগুলো তো রয়েছে। সাথে আমার সাথে আমার নন্দা জামাই, সে কিন্তু সৌদি আরবে থাকে, আগে বিয়ের আগে বা বিয়ের পরে যখনই আসতো একটা করে হাতে কম্বল গিফট নিয়ে আসতো, তাই জন্য ঘরে বলতে পারো অনেক কম্বল। আর এখানকার কম্বলের থেকে ওখানকার কম্বলগুলো না ভীষণ ভারী, কম্বলগুলো এত সুন্দর হয়, এখানকার একটা লেপ আর ওখানকার একটা কম্বল এরকম সমান জানো তো। মানে লেপ গায়ে দিলে যেরকম একটা গরম ফিল হয় শীতকালের দিনে, আর আমার নন্দা জামাই সৌদি আরব থেকে যে কম্বলগুলো আনতো সেরকমই গরম হতো। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু লাঞ্চও করে নিয়েছি। আজকের লাঞ্চে ছিল কালকের একটু বেগুন পাতুরি, তার সাথে ছিল ওই মাখাটা আর শাক। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই।